প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকে পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। গতকাল ছিল বিশ্ব কিডনি দিবস। এই বছরের প্রতিপাদ্য ছিল আর ইয়োর কিডনিজ ওকে, ডিটেক্ট আর্লি অ্যান্ড প্রোটেক্ট কিডনি হেলথ। অর্থাৎ বলা হচ্ছে যে আপনার কিডনি কি সুস্থ আছে, দ্রুত শনাক্ত করুন এবং আপনার কিডনি স্বাস্থ্যকে রক্ষা করুন। এই প্রতিপাদ্যকে কেন্দ্র করেই বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিডনি বিশেষজ্ঞরা চেষ্টা করেছেন সাধারণ মানুষকে সচেতন করে তোলবার লক্ষ্যে। আজকের পর্বেও আমরা চেষ্টা করছি কিডনির বিভিন্ন রোগ এবং কিডনি সুস্থ রাখতে আসলে কি করা প্রয়োজন, এই বিষয়গুলো, সাধারণ যেই প্রশ্নগুলো আসলে আপনাদের মনে থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেবার। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন কিডনি রোগ বিশেষজ্ঞ, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার নাজনীন মাহমুদ। আসসালামু আলাইকুম। প্রধান কিডনি রোগ বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। গতকালকের কিডনি দিবসটিকে নিয়েই আমি আলোচনাটা শুরু করব, যে বাংলাদেশে আপনারা কি কি কার্যক্রমের মাধ্যমে এই দিবসটিকে উদযাপন করলেন। ধন্যবাদ। সারা বিশ্বে প্রায় 850 মিলিয়ন মানুষ, মানে 85 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত, এবং বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা 2.5 থেকে 3 কোটির মতো। 2.5 থেকে 3 কোটি মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে ভুগছেন। আর প্রতি বছর 2.4 মিলিয়ন মানুষের স্থায়ীভাবে কিডনি অকেজো হয়ে যাচ্ছে এবং 1.7 মিলিয়ন মানুষের কিডনি অস্থায়ীভাবে কিডনি অকেজো হওয়ার জন্য মারা যাচ্ছে। তো বাংলাদেশে প্রতি বছর 40,000-এর মতো মানুষ স্থায়ীভাবে কিডনি অকেজো হয়ে মারা যাচ্ছে। তো অ্যামাউন্টটা অনেক বেশি, এবং আমরা এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যে কিডনি রোগীরা যাতে সচেতন হতে পারে বা অন্যান্য কোমরবিডিটিস যাদের আছে, যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, তাদেরই বেশি কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তারা যাতে সচেতন হতে পারে সেজন্য এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল আপনার কিডনি কি সুস্থ আছে, দ্রুত শনাক্ত করুন এবং কিডনি স্বাস্থ্য রক্ষা করুন। এই উপলক্ষে আমরা গতকাল অনেক র্যালি, অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান এসব করেছি মানুষকে সচেতন করার জন্য। আমি আশা করব যে আপনারা বিভিন্ন অনুষ্ঠান এবং এসবের মাধ্যমে আপনারা সচেতন হবেন। এখন কিডনি কিভাবে খারাপ হচ্ছে বা কেনই কিডনি খারাপ হচ্ছে এটা খুব জানা খুব জরুরি দরকার। সাধারণত এই বিষয়ে বিস্তারিত আসছি, তো তার আগে আমি একটু বলি যে আমরা জানি যে কিডনির রোগ শুরুতেই বোঝা যায় না। মানে একটা মানুষ, তার হয়তো কিডনিতে কোনো সমস্যা ধরা পড়েছে, সেটা বছরের পর বছর সাইলেন্টলি তার মধ্যে সেটা প্রোগ্রেস করছে এবং সে নিজেও জানছে না। তো সেই জন্যই তো মূলত আসলে স্ক্রিনিং এর কথাটা আসে, বা আপনারা যে ডিটেক্ট আর্লি বলছেন সেই ডিটেকশনটা আর্লি করার কথাটা আসে। তো কেউ যদি আসলে নাই জানে যে তার কিডনিতে কোনো সমস্যা হচ্ছে, সেটা খুব ধীরে ধীরে হচ্ছে, কোনো ধরনের সিমটমস তার মধ্যে নেই, সে আসলে তাহলে কিভাবে ডিটেকশনের জন্য আপনাদের কাছে আসবে? ধন্যবাদ। এটা আসলে কিডনিটা খারাপ হচ্ছে তিন চারটা প্রধান কারণে। 3-4টা প্রধান কারণের মধ্যে একটা হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। দীর্ঘদিন যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাদের কিডনি খারাপ হতে পারে। এছাড়া হচ্ছে উচ্চ রক্তচাপ, যদি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ প্রপারলি কন্ট্রোল, ব্লাড প্রেশার প্রপারলি কন্ট্রোল করা না থাকে, এবং আমাদের দেশে অনিয়ন্ত্রিত ব্যথানাশক ওষুধ আমরা খেয়ে থাকি, এটা ওভার দ্য কাউন্টার ড্রাগ, চাইলে ওষুধের দোকানে পাওয়া যায়, আমরা ব্যথানাশক ওষুধ ব্যথা হলেই মানুষ খাচ্ছে এটা। আর হচ্ছে কিডনির প্রধান একটা আছে গ্লোমেরুনেফ্রাইটিস। এই 4টা প্রধান কারণেই আসলে কিডনি খারাপ হচ্ছে। এর বাইরে বংশগত কিছু কিডনি রোগ আছে, অ্যালপোর্ট সিনড্রোম, অটোজোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, এবং যাদের বংশে কিডনি রোগ আছে, যাদের মা কিডনি রোগে আক্রান্ত অথবা বাবা কিডনি রোগে আক্রান্ত বা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কিডনি রোগে আক্রান্ত, তাদের কিন্তু কিডনি রোগ হওয়ার সম্ভাবনা বেশি। এখন শনাক্ত যে ব্যাপারটা সেটা হচ্ছে, যেহেতু কিডনি খুব নীরব একটা ঘাতক, এবং কিডনি রোগে আক্রান্ত হলে ইজিএফআর কিডনি ফাংশন মাপার এককটা 30 নিচে নেমে না গেলে কোনো সিমটম দেখা যায় না। সেজন্য আর্লি শনাক্তকরণের জন্য এবার যে প্রতিপাদ্য বিষয়, দ্রুত শনাক্তকরণের জন্য কিডনির কতগুলো পরীক্ষা আছে। সেগুলো হচ্ছে একটা ইউরিনের অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে, ইউরিনের সাথে প্রোটিন যাচ্ছে, এটা যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে বোঝা যাবে যে আমার কিডনি খারাপ আছে। এর বাইরে সিরাম ক্রিয়েটিনিন লেভেল দেখতে পারি, ইজিএফআর দেখতে পারি, একটা আলট্রাসোনোগ্রাম, পুরা পেটে আলট্রাসোনোগ্রাম করলে কিডনি দুটা কেমন আছে দেখা যেতে পারে। তো এই কয়েকটা পরীক্ষা করে আসলে আমরা মেইনলি ইউরিন রুটিন এক্সামিনেশন, একটা অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, কিডনি দিয়ে প্রোটিন যাওয়ার মাত্রা, সিরাম ক্রিয়েটিন, ইজিএফআর,
এই 4টা পরীক্ষার উপর এটা খুব কম খরচে করা যায় এবং প্রস্রাব এবং রক্তের মাধ্যমে করা যায়। এই 4টা পরীক্ষা করে আমরা শনাক্ত করতে পারি কিডনি কি আমার ভালো আছে কি ভালো নেই। এটা সাধারণত 3 মাস পর পর করানোটা ভালো। যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই 6 মাস পর পর ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন অথবা অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, ইউরিনের একটা প্রোটিন যাচ্ছে কিনা সেটা দেখে নেবেন। যদি আপনার কিডনিতে প্রোটিন যায় তাহলে কিন্তু আপনার কিডনি ইম্পেয়ার্ড আছে, কিডনি ফাংশন ঠিক মতো নাই। যদিও সিরাম ক্রিয়েটিন লেভেল ভালো আছে তারপরেও কিডনি দিয়ে প্রোটিন যাওয়াটাকে আমরা খুব খারাপভাবে দেখি। এটা সাধারণত বোঝা যায় হচ্ছে আপনার প্রস্রাব, যদি প্রস্রাব করার পর ফেনা যাচ্ছে, প্রস্রাব ফেনা ফেনা হচ্ছে, অথবা রাত্রে বারবার আপনি ঘুম থেকে উঠছেন প্রস্রাব করার জন্য, প্রস্রাব আগে যেই পরিমাণে হতো এখন পরিমাণটা একটু কমে গেছে, শরীরে একটু পানি আসতেছে, অনেক বেশি দুর্বল লাগছে, হঠাৎ করে মনে হচ্ছে আমি খুব অবসাদ, অল্প একটু হেঁটে যে অল্প একটু কাজ করলেই হয়রান হয়ে যাচ্ছি, অথবা রক্ত কমে যাচ্ছে শরীরে, একদম আমরা বলি এনিমিয়া হয়, এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ, তো রক্তের পরিমাণ কমে যায়। যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস আগে দেখা গেল যে ইনসুলিন নিলে ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাচ্ছে, এখন ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাচ্ছে এবং ওষুধ ছাড়াই দেখা যাচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাচ্ছে, ডায়াবেটিসের জন্য কোনো ওষুধ লাগছে না। আর প্রেশার যাদের আছে তাদের আগে একটা ওষুধে প্রেশার কন্ট্রোল হতো, এখন দেখা যাচ্ছে 2-3টা ওষুধ 3-4 বেলা খাওয়ার পরও প্রেশার কন্ট্রোল হচ্ছে না। তখন এই লক্ষণগুলি যখন দেখা যাবে তখন কিন্তু চিন্তা করতে হবে যে আমার কিডনি কি ভালো আছে। মানে আপনি একটা হাই রিস্ক গ্রুপের কথা কিন্তু ইতোমধ্যেই বললেন যে যাদের কোমরবিডিটি আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, পাশাপাশি ফ্যামিলি হিস্ট্রি, এটা একটা খুবই স্ট্রং একটা এভিডেন্স যে তার কিডনি রোগ হবার ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়। তো এরা অবশ্যই যেন 3 মাস বা 6 মাস অন্তর স্ক্রিনিং এর আওতায় আসে। এটা আপনাদের প্রোটোকল অনুযায়ী সুস্থ স্বাভাবিক যেসব মানুষ আছে তারা সবাই সুস্থ স্বাভাবিক মানুষও 6 মাস পর পর অ্যাটলিস্ট একটা ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন অথবা অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, একটা ক্রিয়েটিনিন, একটা ইজিএফআর আর রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, এই 4টা পরীক্ষা করবে। পরবর্তীতে যদি লাগে তখন আলট্রাসোনোগ্রামটা আমরা দেখে দিই কারণ কিডনিটা কেমন আছে, ওইটা কি সিস্ট আছে কিনা, পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে, অনেক সময় মেডুলারি স্পঞ্জ কিডনি বলি, কিডনিটা পোর্সেলিন, কিডনিতে ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে যায়, ক্যালসিয়াম ডিপোজিটেড কিডনি থাকে, তো এইসব জিনিসগুলি স্ক্রিনিং করানোর জন্য আলট্রাসোনোগ্রামটাও খুব জরুরি। আচ্ছা, সেটা পরবর্তীতে আপনাদের পরামর্শ অনুযায়ী তিনি করতে পারেন। তা অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে কিডনি খারাপ হয়েছে, মানে আপনাদের কাছে যখন আসে বলে যে ম্যাডাম আমার একটা, মানে আমার কি দুটো কিডনি কি খারাপ হচ্ছে নাকি একটা কিডনি খারাপ হচ্ছে, এটা সাধারণ মানুষের একটা, সাধারণত আমার কাছে যেসব পেশেন্ট আসে তারা ম্যাক্সিমাম পেশেন্ট এটা সাধারণ মানুষের কোশ্চেন যে আমার কি দুটো কিডনি খারাপ হয়েছে না আমার একটা কিডনি খারাপ। যদি স্থায়ীভাবে কিডনি অকেজো, যেটা ক্রনিক কিডনি ডিজিজ বলি, এটা সাধারণত দুটো কিডনি একসাথেই খারাপ হয় এবং ইজিএফআর যে কমছে সেটা দুটা কিডনিতে একসাথে করে কমতে থাকে এবং কিডনি ছোট হয়ে যায়। আলট্রাসোনোগ্রাম করলে দেখা যাচ্ছে কিডনি দুটাই একসাথে ছোট হয়েছে, স্থায়ীভাবে কিডনি অকেজোর কথা বলছি। আর এর বাইরে ক্রনিক কিডনি ডিজিজ, এর বাইরে হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি, সেটাও দুটো একসাথে হয়, মানে অস্থায়ীভাবে কিডনি অকেজো হলো, ডায়রিয়া হলো, বমি হলো, অথবা বেশি ব্লিডিং হলো, অথবা একটা সেপ্টিসেমিয়া ইনফেকশন হলো কোনো অপারেশনের পরে, অথবা যেমন এবার কোভিডের পরে অনেক বেশি অ্যাকিউট কিডনি ইনজুরি পেশেন্ট, ডেঙ্গুর পরে অনেক বেশি অ্যাকিউট কিডনি ইনজুরি পেশেন্ট, অস্থায়ীভাবে কিডনি অকেজো, তাদের কিডনিটা আলটিমেটলি ঠিক হয়ে যায় কিন্তু এটা একসাথে দুটো কিডনি খারাপ হয়। কিন্তু কিডনির বাকি আরও কিছু ডিজিজ আছে যেমন অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, কিডনিতে ইনফেকশন, সেটা সাধারণত একটা সিঙ্গেল কিডনিতে হয়, যে কোনো একটা রাইট অথবা লেফট সাইডের কিডনিতে হয়। এছাড়া কিডনির যে টিউবারকুলোসিস আছে সেটাও কিন্তু দুটো কিডনিতেই হয়। আর টিউমার, কিডনিতে যে ক্যান্সার অথবা টিউমার যেটা, সেই টিউমারগুলো কিন্তু সিঙ্গেল কিডনিতে হয়। কিডনিতে ক্যান্সার অথবা টিউমার সিঙ্গেল কিডনিতে হয়, তখন ওই কিডনি আমরা নেফ্রেক্টমি, রেডিক্যাল নেফ্রেক্টমি বলি, কিডনি কেটে ফেলে দিলে পেশেন্টটা সেভ হয়ে যায়, আরেক কিডনি দিয়ে পেশেন্ট ভালোই থাকতে পারে। আচ্ছা, পরবর্তীতে কি তার আরেকটা যে কিডনি সেটা কি আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে? যদি আমরা যেসব নিয়মকানুন বলে দিই তাহলে সেগুলো সে ঠিকমতো মেনটেন করতে পারে, যেসব খাবার দাবার নিয়মকানুন, চলাফেরার নিয়মকানুন, হাইড্রেশন, যেমন আমরা হাইড্রেশনের উপর খুব গুরুত্ব দিচ্ছি যে মানুষ দেখেন ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, ডিহাইড্রেশন কিন্তু একটা অনেক বড় কারণ যে কিডনি সুস্থ থাকছে না। তো হাইড্রেশন মেনটেন করতে পারলে, অথবা আগে থেকে যদি তার ওই কিডনিটা, যে কিডনিতে টিউমার হয়নি বা ক্যান্সার হয়নি, সেই কিডনি যদি আগে থেকে একটু খারাপ থাকে, ইম্পেয়ার থাকে, তাহলে কিন্তু সেটা দ্রুত খারাপ হয়। কিন্তু ওই কিডনি যদি একদম ভালো থাকে, আমরা সাধারণত ডিটিপি এর রেনোগ্রাম অথবা ডিএমএস এ স্ক্যান করে ফেলি যে অত কিডনির স্প্লিট ফাংশন কত পার্সেন্ট আছে, 80% আছে, 50% আছে, ওই পার্সেন্টেজটা দেখে রাখি। যদি দেখা যাচ্ছে যে ওটার স্প্লিট ফাংশনটা ভালো আছে
তাহলে কিন্তু ওই কিডনি অনেক বছরই ভালো থাকে, কিন্তু স্প্লিট ফাংশন যদি খারাপ থাকে তাহলে ওই কিডনি দ্রুত খারাপ হয়। আচ্ছা ম্যাডাম, আপনি রেনাল টিউবারকুলোসিসের কথা বলছিলেন। আমরা সাধারণভাবে যেটাকে টিবি হিসেবে সাধারণ মানুষ বুঝে যে টিবি হওয়া, তো সেটা কিডনিতে যখন হয় সেটার মানে ব্যাপকতাটা কিরকম থাকে? আজকাল অনেক বেশি পেশেন্ট আমরা পাচ্ছি রেনাল টিউবারকুলোসিসের পেশেন্ট। এটা হচ্ছে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, মানে সাধারণত টিবি বা যক্ষ্মা রোগটা লাংসে বেশি হয়, বেশি মানুষের লাংস হয়, এবং সাউথ ইস্ট এশিয়াতে টিউবারকুলোসিস খুব কমন। এবং ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস মানে কিডনিতে টিবি বা অন্যান্য জায়গায় টিবিটাও খুব কমন, অনেক বেশি পাচ্ছি। কিডনিতে টিবি হলে কিভাবে বুঝবেন যে আপনার কিডনিতে টিবি হচ্ছে? এটাই তো আসল জানার বিষয়। দেখা গেছে যে তার বারবার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, কিন্তু ইনফেকশনের জন্য যে প্রস্রাবের পরীক্ষাটা করছি, কালচারের পরীক্ষা করছি, সেই কালচারে নো গ্রোথ আসছে। এটাকে আমরা যখন নো গ্রোথ আসে কালচারে, কিন্তু প্রস্রাবে ফেনা হচ্ছে, একটু প্রস্রাবে পাসেল আছে, এবং প্রস্রাবের যেসব বার্নিং, জ্বালা পোড়া, প্রস্রাব ঘন ঘন হওয়া, তারপর হচ্ছে প্রস্রাব লালচে হয়। টিবির একটা খুব ইম্পর্টেন্ট সাইন হচ্ছে লাল রঙের বা কোকাকোলা কালার অথবা গাঢ় রঙের প্রস্রাব হয়, এবং দীর্ঘদিন ধরে তার একটা লো গ্রেড ফিভার। পেশেন্ট বলে যে আমার রাতে রাতে সন্ধ্যার পর জ্বর আসে, এবং দেখা গেছে যে তার গত 1 বছর ধরেই জ্বর আসছে, অথবা তার 6 মাস ধরেই জ্বর আসছে, এরকম হয়। এবং পেশেন্ট বলে আমার ওয়েট লস, আমার শরীরের ওজন কমে যাচ্ছে, রাত্রেবেলা ঘেমে যাচ্ছে। টিবির নরমাল যে ক্লাসিক্যাল যে ফিচার, রাতে সন্ধ্যার পরে জ্বর আসা, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, তারপরে ঘেমে যাওয়া, রাত্রেবেলা ঘেমে যাওয়া, এবং ওয়েট লস, এই তিনটা থাকে। সাথে যদি কালচারে কোনো গ্রোথ না থাকে এবং হেমাচুরিয়া, যে ইউরিন রুটিন এক্সামিনেশন করা হলো, দেখা গেছে আরবিসি অনেক বেশি, অথবা ফ্র্যাঙ্ক ব্লাড দেখা যাচ্ছে, অথবা প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, এরকম যখন হয়, লইন পেইন হয়, কোমরে একটা ব্যথা হয়, তখন আমরা হচ্ছে টিবির জন্য পরীক্ষা নিরীক্ষাগুলি করি। ইউরিন ফর জিন এক্সপার্ট টেস্ট ICD-DRB-তে হয়, ওটা করে আমরা কনফার্ম হই যে। এবং তখন কি আপনারা টিবির যে প্রোটোকল অনুযায়ী যে প্রোটোকল আছে সেই প্রোটোকল, কিন্তু লম্বা সময় এক্সট্রা পালমোনারি টিবি তো 6 মাস ওষুধ খেলে হয়, বাট টিউবারকুলোসিস যদি কিডনিতে হয় সেই ক্ষেত্রে 10 মাস অথবা 12 মাস পর্যন্ত টিবির ওষুধ খেতে হয়। এবং যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে, সাথে ক্রিয়েটিনিন লেভেল বেশি থাকে, তখন ওই ওষুধগুলো, টিবির ওষুধগুলো অ্যাডজাস্ট করে দিতে হয়। আচ্ছা, এবং পাশাপাশি রেনাল সেল কার্সিনোমা, আমরা জানি যে এখন আপনারা অনেক পেশেন্ট পাচ্ছেন রেনাল সেল কার্সিনোমা নিয়ে, তো সেই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি। রেনাল সেল কার্সিনোমা আসলে এখন অনেক বেশি কেন পাচ্ছি আমি সেটা জানি না, এটার কারণ তো আর জানা যায় নাই, কিন্তু বাংলাদেশে অন্যান্য সব কার্সিনোমা, যেরকম ক্যান্সারের পেশেন্ট অনেক বেশি, মানে এ বছরে দেখা যাচ্ছে ক্যান্সারের পেশেন্ট অনেক বেশি বেড়ে গেছে, সেই হারেই কিন্তু রেনাল সেল কার্সিনোমাটাও বেড়েছে। এটা বাচ্চাদেরও হয়, উইলস টিউমার বলি, এবং বড়দের সাধারণত মেল পেশেন্টদের, ছেলে রুগীদের বেশি হয়। এবং দেখা গেছে যে ম্যাক্সিমাম রুগীরই 50, 45 বা 60 বছর বয়সে, এবং কোনো সিমটম নাই। 70 বছর বয়স, তার কোনো সিমটম নাই, তার হয়তো একটু দুর্বল লাগছে, একটু খারাপ লাগছে, একটু উইক লাগছে, এতটুকু, সামান্য ওয়েট লস আছে কি নাই, সে হয়তো কোনো স্ক্রিনিংয়েই যাচ্ছে না। এই যে আমরা স্ক্রিনিংয়ের উপর কেন গুরুত্ব দিচ্ছি, কেন বলছি যে আলট্রাসোনোগ্রামটা, অ্যাটলিস্ট আপনি আলট্রাসোনোগ্রামটা করলে তো কিডনিতে যে একটা টিউমার হয়েছে, একটা মাস একটা কিডনিতে আছে, সেটা তো ধরা পড়বে। অ্যাটলিস্ট 3 মাস পর না হলেও 6 মাস পরেও যদি আপনি একটা আলট্রাসোনোগ্রাম করেন, তাহলে কিন্তু এই রেনাল সেল কার্সিনোমা অনেক আর্লি ডিটেক্ট হয়। এমনও পেশেন্ট আমরা পেয়েছি যে আমাদের খুবই পরিচিত, সেই পেশেন্টের রেনাল সেল কার্সিনোমা স্প্রেড হয়ে গেছে, মানে মেটাস্টেসিস হয়ে গেছে, উনি বুঝতেই পারে নাই যে ওনার কিডনি খারাপের সাথে সাথে, মানে কিডনির কার্সিনোমার সাথে সাথে ওনার লাংসে, লিভারে, সব জায়গায় স্প্রেড হয়ে গেছে। তো স্প্রেড হয়ে গেলে তো আসলে আমাদের করার কিছু থাকে না। স্প্রেড হওয়ার আগে যদি শুধু মাস বা একটা টিউমার ইন দ্য কিডনি থাকে, তখন তখন একটা কিডনি ফেলে দিয়ে আমরা পেশেন্টকে সেভ করতে পারি। আচ্ছা, মানে কিন্তু এই আলোচনাগুলো নিয়ে মানে কিন্তু খুব বেশি আসছে না আসলে, মানে মানুষের যে অ্যাওয়ারনেসের জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু অনেকটাই গ্যাপ হয়ে যাচ্ছে। এটা অনেকটা গ্যাপ হচ্ছে, কারণ আমরা আসলে বেসিক্যালি বাঙালিরা যারা, তারা দেখবেন আমরা নিজেদের পরীক্ষা নিরীক্ষা করাতে আমাদের খুব অনীহা। ইভেন পেশেন্টদেরকে যখন আমরা পরীক্ষা নিরীক্ষা লিখে দিই, তখন পেশেন্টরাও দেখা গেছে যে পরীক্ষা লিখে দিয়েছি, সে 15 দিন পরে করলো বা 1 মাস পরে, অথবা সে 3 মাস পরে এসে বলছে যে ম্যাডাম পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে করে নিয়ে আসছি। এই গুরুত্বটা বুঝতে পারছে না দেখে এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে আপনার কিডনির যে পরীক্ষা নিরীক্ষা, সেটা দ্রুত শনাক্ত করুন এবং আপনি কিডনিটার স্বাস্থ্যকে সুরক্ষা করুন। আচ্ছা, আমরা একটু সিকেডি নিয়ে জানতে চাই, যে বা ক্রনিক কিডনি ডিজিজ যেটা আপনি বলছিলেন, তো একজন সিকেডি পেশেন্ট, তার আসলে আলটিমেটলি মানে ফেটটা কি হয় তার? ক্রনিক কিডনি ডিজিজ যদি দেখা গেছে যে 100 জন মানুষের যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে, তাদের 80 জন মানুষেরই কিন্তু ক্রিয়েটিনিন
1.5 2 2.5 এই লেভেলের মধ্যে থাকে, এটাকে আমরা বলি হচ্ছে বা ইজিএফআর 60 বা 40 50 বা 30-এর নিচ পর্যন্ত থাকে, 30-এর উপর পর্যন্ত থাকে, এটাকে আমরা বলি হচ্ছে স্টেজ 1 থেকে 3। এবং 100 জন মানুষের মধ্যে 80 জন মানুষেরই স্টেজ 3 পর্যন্ত ক্রনিক কিডনি ডিজিজ থাকে। এটা পরবর্তীতে প্রোগ্রেস খুবই কম করে, কিন্তু 20% মানুষের 100 জনে 20 জন মানুষের কিডনি দ্রুত খারাপ হয় এবং তাদের দেখা গেছে যে তাদের কিডনি দ্রুত অনেক ওষুধ দিয়ে সমস্ত কিছু ডায়াবেটিস কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল সমস্ত কিছু করার পরে দেখা গেছে যে তাদের কিডনি দ্রুত খারাপ হচ্ছে এবং তারা ডায়ালাইসিসে চলে যাচ্ছে অথবা ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে। আমরা বলি যে ইজিএফআর যদি 5-এর নিচে নেমে যায় অথবা সিরাম ক্রিয়েটিনিন লেভেল যদি 6.8 মিলিগ্রাম পার 6.8 মিলিগ্রাম পার ডিএল এর উপরে উঠে যায় এবং ব্লাড ইউরিয়া লেভেল অনেক বেশি থাকে, পটাশিয়াম লেভেল অনেক বেশি থাকে এবং সেই পেশেন্টের সারা শরীরে পানি চলে আসে, শ্বাসকষ্ট হয়, তখন কিন্তু তাদের ডায়ালাইসিস লাগে অথবা ট্রান্সপ্লান্ট করা লাগে। আমরা সাধারণত ডায়ালাইসিসটা হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস, 2 ধরনের ডায়ালাইসিস আছে। আমরা ডায়ালাইসিসটা শুরু করে দিয়ে তারপরে ইয়াং পেশেন্ট থাকলে কোনো ঝামেলা না থাকলে তখন আমরা হচ্ছে ট্রান্সপ্লান্টে চলে যাই। ডায়ালাইসিস নিয়ে মানুষের একটা ভয় কাজ করে যে ডায়ালাইসিস একবার শুরু করলে তাকে বাকি জীবন ডায়ালাইসিসের উপর নির্ভর করেই বেঁচে থাকতে হবে। এটা আসলে কথাটা সেটা না, কথাটা হচ্ছে আমার কিডনি খারাপ হয়েছে দেখেই কিন্তু আমার ডায়ালাইসিস লাগছে। সব পেশেন্ট এই যে তুমি যেভাবে করে বললে যে আমার তো ডায়ালাইসিস শুরু করলে মনে হয় আমি আর ডায়ালাইসিস ছাড়া থাকতে পারবো না, কিন্তু কথাটা সেটা না। কথা হচ্ছে যে তার কিডনি কাজ করতে পারছে না দেখেই তাকে কিন্তু ডায়ালাইসিস দেওয়া হচ্ছে এবং ডায়ালাইসিসটা হচ্ছে জাস্ট কিডনির কাজটা ওই মেশিনটা করে দিচ্ছে। তো আমরা কি প্রস্রাব না করে 7 দিন থাকতে পারবো না। তো ডায়ালাইসিস সেজন্য সপ্তাহে 3 দিন আমরা সেট করি যে কিডনি যে প্রস্রাব করার কাজটা করতো বা ওয়েস্ট প্রোডাক্ট বের করার, দূষিত পদার্থ বের করার যে কাজটা করতো সেই কাজটা মেশিন করে দিচ্ছে। এটা ভয় পাওয়ার মতো কোনো বিষয় না। 4 ঘন্টা একটা সেশন ডায়ালাইসিস লাগে, সপ্তাহে 3 দিন দিলে দেখা গেছে রোগী 15-20 বছর ডায়ালাইসিস নিয়ে অনেক ভালো থাকে। মানে একটা নন ইনভেসিভ একটা প্রসিডিউর। হ্যাঁ, ইনভেসিভ মানে ক্যাথেটার করা বা ফিস্টুলা করা, হ্যাঁ ফিস্টুলা করা এটা একটু ইনভেসিভ আছে, কিন্তু তারপরে ফিস্টুলা ম্যাচিউর হয়ে গেলে ফিস্টুলা দিয়ে ডায়ালাইসিস করলে সে ভালোই থাকে, পেশেন্ট ভালোই থাকে। এবং ইয়াং পেশেন্টদেরকে আমরা বলি বেস্ট অপশন হচ্ছে যদি কিডনি দুটাই পুরোপুরি খারাপ হয়ে যায় তাহলে ট্রান্সপ্লান্টেশন হচ্ছে বেস্ট অপশন। কিডনি ট্রান্সপ্লান্টেশন বাংলাদেশে কি আপনারা করছেন? বাংলাদেশে কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়, গভর্নমেন্ট লেভেলেও হচ্ছে, ঢাকা মেডিকেল কলেজ, সিএমএইচ, পিজি হসপিটাল, এইসব বিএসএমএমইউ যেটা শাহবাগে, তো এগুলো সবগুলোতেই বারডেম এগুলিতে ট্রান্সপ্লান্ট হয়। সব প্রাইভেট লেভেলে যেটা সেই সব জায়গায়ও ট্রান্সপ্লান্ট অনেক জায়গায় হয়। তো ট্রান্সপ্লান্ট বাংলাদেশে কম খরচেই করা যায়। আমাদের দেশের অনেক রুগী বাইরে চলে যায় যে না আমার কিডনি খারাপ হয়েছে আমি বাইরে থেকে যে দেখায় আসি, আমি ট্রান্সপ্লান্টটা বাইরে করে আসি। বাট কিডনির যে টেস্ট অথবা কিডনির যে পথ্য বা চিকিৎসা সেটা কিন্তু বাংলাদেশে যথেষ্ট ভালো আছে। ট্রান্সপ্লান্টও বাংলাদেশে খুব ভালোভাবে হয়। তো কিডনি চিকিৎসা বাংলাদেশেই বেস্ট করা যাবে, অত ভয় পাওয়ার কিছু নাই। কিডনি ফেলিওর হওয়ার আগে যাতে আমরা সাবধান হতে পারি, ডায়াবেটিস থাকুক, প্রেশার থাকুক, সেটা যাতে কন্ট্রোল করতে, সেটা করতে পারলে কিডনি ফেলিওরের দিকে আমরা যাব না। আমাদের কনসার্ন আসলে সেটাই যে আমরা এখানে বসে এই কথাগুলো বলছি যে সাধারণ মানুষকে সচেতন করার জন্য, যাতে ফেলিওরের আগেই তারা বুঝতে পারে যে তাদের কিডনিটা ঠিক আছে কিনা। আমরা আরো বিস্তারিত কথা বলবো আপনার সাথে একটি ছোট বিরতির পরে। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের এই পর্যায়ে একটি ছোট বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কিডনি রোগ নিয়ে কথা বলছি, এর কারণ, লক্ষণ, প্রতিকার এবং চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নাজনীন মাহমুদ, বিভাগীয় প্রধান, কিডনি রোগ বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারছেন। ম্যাডাম, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জানি যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিন ইনফেকশন খুবই কমন, বিশেষ করে মহিলাদের মধ্যে। আমরা সবচেয়ে বেশি মহিলাদের মধ্যে এই কমপ্লেইনটা পাই যে প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে, প্রচণ্ড পেইনফুল কন্ডিশন এবং মাঝে মধ্যে দেখা যায় যে পেশেন্টের ফিভার থাকে। তো এই কমন একটা বিষয় নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে তারা আসছে। এবং এখন পবিত্র রমজান মাস চলছে, রমজান মাসে পানি পান করা হয় কম, সব কিছু মিলিয়ে নিশ্চয়ই ইউটিআর পেশেন্ট বেড়ে গেছে। এই বিষয়টি নিয়ে কিছু বলেন। ধন্যবাদ। ইউটিআই পেশেন্ট সাধারণত ফিমেলদের বেশি হয়, মহিলাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবে প্রদাহ যেটা আমরা বলি, প্রস্রাবে ইনফেকশন যেটা বলি, সেটা বেশি হয়।
এছাড়া হচ্ছে যাদের ডায়াবেটিস আছে, মেল ফিমেল বোথ, যাদের ডায়াবেটিস আছে তাদের এই ইনফেকশনটা বেশি হয়। আর মেলদের মধ্যে ছেলে পেশেন্ট, এরকম অনেক পেশেন্ট আছে যাদের বয়স 60 বছরের উপরে এবং যাদের প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ আছে, তাদের কিন্তু প্রস্রাবটা, যেহেতু প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জের জন্য প্রোস্টের ছেলে পেশেন্টরা প্রস্রাব ক্লিয়ার করে করতে পারে না, তাদের প্রস্রাব কিছুটা রয়ে যায় প্রস্রাবের থলিতে এবং সেটা থেকে সেটা থেকে হচ্ছে প্রস্রাবে ইনফেকশন হয়। তো প্রচুর ছেলে পেশেন্টও পাই, মেল পেশেন্ট যাদের হচ্ছে প্রস্রাবে ইনফেকশন থাকে, এবং ফিমেল তো কমন। এটা হচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া হবে, প্রস্রাব ধরে রাখতে পারবে না লম্বা সময়, বারবার প্রস্রাব করতে, মানে এখনই প্রস্রাব করে আসলো আবার যেতে হচ্ছে, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, এবং প্রস্রাব করার সময় ব্যথা হয়, অনেক সময় নিচের পেটে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়। এবং দেখা গেছে যে পেশেন্ট বলছে যে আমার জ্বরটা ওরকম বেশি না, হালকা হালকা জ্বর থাকতেছে, এবং যে যদি ইউরিনে ইনফেকশনটা কিডনি পর্যন্ত পৌঁছে যায় সেটাকে আমরা অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস বলি। সেটা হচ্ছে তখন জ্বরটা অনেক বেশি, 101 102 পর্যন্ত আসবে, ভমিটিং হবে, তার বমি হবে, তার ভালো লাগবে না, এবং লয়েন পেইন, কোমরে একটা তীব্র ব্যথা হবে। যদি প্রস্রাবে ইনফেকশন ঠিকমতো ট্রিটেড না হয়, এটা এই জন্য ট্রিট করাটা জরুরি এবং এটা ঠিক হওয়াটা জরুরি, না হলে তার কিডনিতে ইনফেকশন হয়ে যাবে। এবং আমরা জানি যে কিডনিতে ইনফেকশন হলে পাইলোনেফ্রাইটিস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ। পাইলোনেফ্রাইটিস হলে আলটিমেটলি ওই কিডনিটা ক্রনিক কিডনি ডিজিজ বা স্থায়ীভাবে কিডনি অকেজো হয়ে যায়, মানে আলটিমেটলি কিন্তু সেই মানে কিডনি ফাংশন ইম্পেয়ার্ড হয়ে যাচ্ছে যদি প্রস্রাবে ইনফেকশনটা ট্রিট করা না হয়। তো প্রস্রাবে ইনফেকশন যখনই আপনার এই ব্যাপারটা হবে তখনই কিন্তু পানি খাওয়ার মাত্রাটা, আমরা বলি যে আপনি 3.5 থেকে 4 লিটার পর্যন্ত পানি খাবেন। তুমি রোজার কথা বললে, রোজার মধ্যে তো এখন তো রোজা অনেক ছোট, 12 থেকে 13 ঘন্টা রোজা। তো সেহরি ঘুম থেকে উঠে আমি বলি যে আপনি ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি খেয়ে ফেলবেন। তারপরে হচ্ছে তাহাজ্জুদ পড়ে আমরা সেহরিটা করি, সেহরি করে আবার 2 গ্লাস বা 1.5 গ্লাস যতটুকু পানি খাওয়া যায় সেহরির সময় ওই পানিটা খেলো, এবং ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত বাকি পানিটা যতক্ষণ পর্যন্ত না ঘুমাচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট 10 গ্লাস পানি যেন সারাদিনে হয় আর কি। রোজার মধ্যেও হলেও ইফতার থেকে সেহরি পর্যন্ত বাকি 10 গ্লাস পানিটা খেতে হবে যদি ইউটিআই এই রোজার মধ্যে হয়। ইউটিআই না হলেও সাধারণ মানুষও এই জিনিসটা মেনটেন করা উচিত, কারণ ডিহাইড্রেশন হলে কিন্তু কিডনির জন্য খুব ক্ষতিকর জিনিস, এবং পানি কম খাওয়া থেকে কিন্তু প্রস্রাবে ইনফেকশন হতে পারে। এর বাইরে হচ্ছে প্রস্রাবটা অনেক সময় দেখা যাচ্ছে মহিলারা কোনো জায়গায় গেছে, প্রস্রাব টয়লেট নাই, অনেকক্ষণ প্রস্রাবটা চেপে রাখছে, এবং প্রস্রাবের যেহেতু সুযোগ সুবিধা ভালো নাই প্রস্রাব চেপে রাখছে। তো আমি বলি প্রস্রাবটা কোনোভাবেই চেপে রাখা যাবে না, 2 ঘন্টা পর পর প্রস্রাব ধরুক না ধরুক, যার ইউটিআই হয়েছে সেও এটা মেনটেন করবে, এবং যাদের হয়নি তারাও 2 ঘন্টা পর পর প্রস্রাবটা ক্লিয়ার করে ফেলতে হবে। এবং প্রস্রাব একবার করার পর টয়লেটে কিছুক্ষণ ওয়েট করবে, আবার দেখবে অল্প একটু প্রস্রাব হচ্ছে, ওটা করে তারপরে বের হয়ে আসবে একদম। এবং প্রস্রাব করার পরে পানি অনেক বেশি করে পানি খরচ করতে হবে যাতে ওই জিনিসটা ভালো করে ওয়াশ আউট হয়ে যায়। এবং প্রস্রাবে ইনফেকশন হলে আমরা এখন ক্র্যানবায়োটিক জুস পাওয়া যায়, ক্র্যানবেরি ট্যাবলেট হিসাবে ফর্মে পাওয়া যায়, এটা প্রিজার্ভ মানে পরবর্তীতে যাতে ইনফেকশনটা আবার না হয় সেটার জন্য আমরা লম্বা সময় 3 মাস পর্যন্ত দিয়ে রাখি। অনেকের রিকারেন্ট ইট হয়, একবার প্রস্রাবে ইনফেকশন হলো তারপরে ভালো হয়ে গেল, দেখা গেল যে 1 মাস পরে বা 2 মাস পরে আবার হচ্ছে। তো এরকম বছরে যদি 3 বার তার ইনফেকশন হয়, প্রস্রাবে ইনফেকশন, তাদেরকে আমরা রিকারেন্ট ইউটিআই বলি। এটা যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তাদের বেশি হয়। এবং ইমিউনোসাপ্রেস পেশেন্ট, যেমন ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট, যারা ইমিউনোসাপ্রেস, যাদের ইমিউনিটি অনেক কম থাকে, তো ইমিউনিটি বুস্ট আপ করার জন্য আমরা তাদেরকে ওষুধ দিই। তো ডায়াবেটিক পেশেন্টদের জন্য আমি বলবো যে অবশ্যই HbA1c এটা কিডনি ভালো রাখার জন্য খুব দরকার। হিমোগ্লোবিন A1c এটা 4 মাসের অ্যাভারেজ একটা পরীক্ষা, এই পরীক্ষাটা অবশ্যই 6%-এর নিচে থাকতে হবে। ম্যাডাম আমরা একটি ফোন কল নিয়ে আসি, আমাদের সাথে ফোনে একজন দর্শক আছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ম্যাডাম কাছে একটু জানতে চাইলাম সিস্ট কি জিনিস, সিস্ট কিডনিতে। আচ্ছা, কিডনিতে সিস্ট কি? কিডনিতে বিষয়ে উনি জানতে চাচ্ছেন। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকুন। আপনার কি কিডনিতে সিস্ট আছে? জি, সিস্ট মানে হালকা সিস্ট আছে। সিস্ট আছে বলেছে। আচ্ছা, ফ্যামিলি থেকে কারো কিডনি রোগী আছে আপনার? না না নাই। আপনার বয়স কত? আর বয়স 38। 38। ধন্যবাদ দর্শক। কিডনিতে সিস্ট এটা খুবই কমন, এবং দেখা গেছে যে 100 জন মানুষের আলট্রাসোনোগ্রাম করলে 40-50 জন মানুষেরই 1-2টা সিস্ট কিডনিতে থাকে।
তো কিডনিতে 1-2টা সিস্ট থাকলে সেটা নিয়ে খুব ওয়ারিড হওয়ার তেমন কিছু ব্যাপার নেই। দেখা গেছে যে লেফট কিডনিতে একটা ছোট সিস্ট আছে, অথবা রাইট কিডনিতে একটা সিস্ট আছে, অথবা দুটা কিডনিতেই 2-3টা করে সিস্ট আছে। এরকম সিস্ট থাকলে আপনার ওয়ারিড হওয়ার কোনো ব্যাপার নাই, দুশ্চিন্তা করার কোনো ব্যাপার নাই। তবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 6 মাস পর পর আলট্রাসোনোগ্রাম, কিডনির আলট্রাসোনোগ্রাম, সাথে পুরো পেটের আলট্রাসোনোগ্রাম করতে হবে, কারণ এই সিস্টগুলো বাড়ছে কিনা, সিস্টের পরিমাণ বাড়ছে কিনা এবং সিস্টের আকার বাড়ছে কিনা সেটা যেতে দেখতে হবে। এবং পলিসিস্টিক কিডনি ডিজিজ একটা আছে যেটা হচ্ছে বংশগত রোগ। আপনার ফ্যামিলির কারো যদি পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে তাহলে সেটা সাধারণত 20 বছর বয়সের পর থেকে শুরু হয় মানুষের, এবং আপনার বয়স যেহেতু 38, আপনার হয়তো একটা সিস্ট এখন আছে, আপনার 6 মাস পরে হয়তো তার বেশি সিস্ট হবে যদি পলিসিস্টিক কিডনি ডিজিজ হয়। যদি পলিসিস্টিক কিডনি ডিজিজ হয় তাহলে কিন্তু আলটিমেটলি আপনার পুরো কিডনিতে অনেকগুলো সিস্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার কিডনি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সিরাম ক্রিয়েটিন লেভেল বাড়ে। পলিসিস্টিক কিডনি ডিজিজ ছাড়া বাকি যে মেডুলারি সিস্ট অথবা কর্টিক্যাল সিস্ট, এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনি 6 মাস পর পর আলট্রাসোনোগ্রামটা করাবেন এবং একজন কিডনি বিশেষজ্ঞর শরণাপন্ন হবেন। এবং আমরা বারবার বলছি ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন অথবা অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও অথবা রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, একটা সিরাম ক্রিয়েটিন লেভেল, এটা করবেন। যদি কিডনি দিয়ে প্রোটিন যায়, কিডনির প্রোটিন বন্ধ করার জন্য আমরা কতগুলো ওষুধ দিয়ে দিই, সেই ওষুধগুলো খেলে আপনার কিডনির প্রোটিন যাওয়ার মাত্রাটা যদি কন্ট্রোলের মধ্যে রাখা যায় এবং কিডনি দিয়ে যদি প্রোটিন না যায় তাহলে আপনার তেমন কোনো বড় অসুবিধা হবে না। তবে 6 মাস পর পর আপনাকে অবশ্যই স্ক্রিনিং করতে হবে, ওনাকে ফলো আপে থাকতে হবে কিডনি রোগ বিশেষজ্ঞের ফলো আপে। আচ্ছা, এই যে সিস্টের কথাটা আসছে, এইসব ক্ষেত্রে কি আপনারা শুধুমাত্র ড্রাগ ম্যানেজমেন্টের মাধ্যমেই পেশেন্টকে চিকিৎসা দিয়ে থাকেন? সাধারণত সিস্টে আমরা ছোট সিস্টকে আমরা কোনো ডিস্টার্ব করি না, এটাতে কোনো পাংচার করি না, বা ওটা অনেক রুগীরা এসে বলে আমার সিস্টটা কি, তাহলে ওটা কেটে বের করে, ওটা করতে গেলে কিডনি আরও খারাপ হয়ে যায়। সাধারণত বড় সিস্ট, ধরেন বড় সিস্টটা 10 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার এরকম হয়ে গেল, অথবা 8 বাই 10 সেন্টিমিটার এত বড় হয়ে গেল, সিস্টে ইনফেকশন হয়ে গেল, বা সাথে পাইলোনেফ্রাইটিস থাকলো, তখন আমরা ওই সিস্টটাকে ড্রেনেজ করে দিই। মানে সিস্ট এত বড় সিস্ট হয়ে গেছে যে কিডনিকে একদম চেপে এক পাশে নিয়ে গেছে, পুরো জায়গাটাই সিস্ট, তখন ওই সিস্টটা হচ্ছে আলট্রাসোনোগাইডেড আমরা অ্যাসপিরেশন অফ দ্য সিস্ট করে দিই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সিস্ট বড় হয় না, সিস্ট ছোট ছোট থাকে এবং ওগুলিকে কিছু করার দরকার হয় না। আচ্ছা, আমরা কিন্তু কিডনিতে স্টোন বা যেটাকে মানুষ বলে যে কিডনিতে পাথর হওয়া, মানে এই কথাটার সাথে প্রচলিত, তো আসলে রেনাল স্টোনের যেই ব্যাপারটা সেটা বাংলাদেশে এই মুহূর্তে কেমন প্রিভ্যালেন্ট আকারে আছে এবং এটার ম্যানেজমেন্ট আপনারা কি দিয়ে থাকেন? ধন্যবাদ। রেনাল স্টোন ডিজিজ বা কিডনিতে পাথর রোগ অনেক অনেক বেশি পাই আমরা, বিশেষ করে যারা আমাদের যেসব ভাইরা সৌদি আরবে চাকরি করে অথবা মিডল ইস্টে চাকরি করে, তারা যখন দেশে আসে তার সেরকম পেশেন্ট দেখা গেছে যে এয়ারপোর্ট থেকে সরাসরি চেম্বারে চলে আসছে, এরকম ব্যাপার। তো বলে যে আমার কিডনিতে পাথর হয়েছে, আমরা ওই দেশে তো কথা বুঝে না। এখন ওই দেশে কেন মিডল ইস্টে চাকরি করলে অথবা মিডল ইস্টে যারা থাকে অথবা সৌদি আরবে যারা থাকে, দুবাইতে থাকে, তাদের কেন পাথর বেশি হয়, সেটা হচ্ছে হাইড্রেশন, তাদের হচ্ছে পানি শূন্যতা শরীর। সেটা একটা গরমের দেশ এবং ওই দেশে পানির চেয়ে কোকের দাম বেশি, পানির দাম কম। তো মানুষ পানি না খেয়ে কোক, ফান্টা, সফট ড্রিঙ্কস এগুলো বেশি খায়। তো আমি সবসময় সবাইকে বলি যে আপনারা সফট ড্রিঙ্কস অবশ্যই অ্যাভয়েড করবেন, কোক, ফান্টা, 7 আপ এগুলি কখনোই খাবেন না, এনার্জি ড্রিঙ্ক কখনোই খাবেন না। এগুলো যারা খায় তাদের সাধারণত কিডনিতে পাথর রোগ হয়। তো আর হচ্ছে যারা পানি কম খায়, যাদের ছোটকাল থেকেই পানি কম খাওয়ার অভ্যাস আছে, সাধারণত একজন সুস্থ স্বাভাবিক মানুষ 3.5 থেকে 4 লিটার, ক্ষেত্র বিশেষে 4.5 লিটার, মানে গরমকালে 4.5-5 লিটার পর্যন্ত পানি খেতেই হবে। যদি পানি কম খান তাহলে কিডনিতে পানির ফ্লোটা কম হবে এবং কিডনি দিয়ে যে দূষিত জিনিসগুলো বের হচ্ছিল, ক্যালসিয়াম, ফসফেট, এগুলো একটা জায়গায় জমে জমে পাথর তৈরি করে। তো আপনি যদি পানিটা স্বাভাবিকভাবে খান এবং হাইড্রেশন মেনটেন করেন তাহলে কিন্তু পাথর হওয়ার পসিবিলিটি থাকে না। এছাড়া খাদ্যাভ্যাসের জন্য পাথর হতে পারে, যেমন যারা এখন রোজার সময় খোরমা খেজুর অনেক বেশি খায়, আমি সৌদি আরবের কথা বললাম বা মিডল ইস্টের কথা বললাম, ওই দেশে কিন্তু ডেটস, খেজুর অনেক বেশি পাওয়া যায় এবং খেজুর কিন্তু পাথরের মানে পাথর যাদের হয়ে গেছে তাদেরকেই কিন্তু আমরা খেজুর খেতে মানা করি। এর বাইরে হচ্ছে বিচি জাতীয় খাবার, ডাল জাতীয় খাবার, কিছু ইউরেট বেশি আছে, ইউরিক অ্যাসিড বেশি আছে, এসব খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে বলি যাদের পাথর আছে। এবং পাথর হলে সেটা যদি বের হওয়ার রাস্তায় থাকে, কিডনি থেকে প্রস্রাব বের হওয়ার যে রাস্তাটা, সেখানে যদি পাথর থাকে, ছোট পাথর থাকে, সেটা কিন্তু বের হয়ে চলে আসে। কিন্তু যদি কিডনির মাংসের ভিতর পাথর হয় অথবা স্ট্যাগন্যান্ট ক্যালকুলাস বলি, হরিণের শিংয়ের মতো বড় ক্যালকুলাস হয়ে গেছে, সেই পাথরগুলো কিন্তু বের হওয়ার রাস্তা থাকে না, সেগুলোকে আমরা অপারেশন করে অথবা কেটে
PCNL বলি, কিডনিটা কেটে ফুটা করে ওই পাথরটা বের করে নিয়ে আসতে হয়। কিন্তু যেসব পাথর, ছোট পাথর কি প্রস্রাব বের হওয়ার রাস্তার মধ্যে, কিডনি থেকে প্রস্রাব বের হওয়ার রাস্তায় আছে, সেগুলো কিন্তু কিছু ওষুধ ম্যানেজমেন্ট দিলেই কিন্তু বের হয়ে চলে আসে। আর খাদ্যাভ্যাসটা অনেক বেশি জরুরি, এবং দেখা গেছে যে যেসব জিনিসে ইউরিক অ্যাসিড বেশি, যেমন ছোট মাছ, মলা ঢেলা পুঁটি কাচকি, বড় মাছের ডিম, তারপরে হচ্ছে গরু, খাসি, কলিজা, মগজ, গিলা, তারপরে হচ্ছে পনির, গাজর, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম জাতীয় খাবার, কুমড়ার বিচি, কুমড়া যে মিষ্টি কুমড়া পাওয়া যায় সেটার বিচি, কাঁঠালের বিচি, অনেকের ছোট মাছ খাওয়ার প্রচুর অভ্যাস থাকে, এসব জিনিস, খোরমা খেজুর, অথবা ফলের মধ্যে যেমন অনেকের কমলা খাওয়ার অভ্যাস বেশি থাকে, আঙ্গুর খাওয়ার অভ্যাস বেশি থাকে, তাদের যে কোনো জিনিস পরিমিত পরিমাণে খেতে হয়। বেশি হলে এটা কিন্তু পাথরের জন্য সমস্যা করবে। এবং গাঢ় সবুজ সবজি ও শাক, এটা তো আমরা ভালো বলি, কিন্তু যার পাথর রয়েছে তাকে কিন্তু সেটা পরিমিত পরিমাণে, মানে ফুডের কিছু রেস্ট্রিকশন আপনারা দিয়ে দেন তার জন্য। আচ্ছা, আমরা একটু আসি যে আমাদের লাইফস্টাইল, খাদ্যাভ্যাস এবং পাশাপাশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আলটিমেটলি যে কোনো রোগকেই আমরা জানি যে প্রিভেনশন করার জন্য আমাদেরকে সেই আমাদের লাইফস্টাইল মডিফিকেশনেই আসলে ফিরতে হয়। তো আপনি পানি খাওয়ার কথাটা, হাইড্রেশন নিয়ে আসলে অনেকগুলো কথা চলে এসেছে। পাশাপাশি আপনারা কিন্তু পানি খেতে রেস্ট্রিকশনও দিয়ে থাকেন কিছু পেশেন্টকে, তাদেরকে আপনারা মেজার করে, বডি ওয়েট মেজার করে বলে দেন যে তিনি দিনে এতটুকু পানি খেতে পারবে, সেই বিষয়টি নিয়ে বলবেন। ধন্যবাদ। এটা আসলে পানি তাদের জন্য রেস্ট্রিক্ট হয় যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, স্থায়ীভাবে কিডনি অকেজো হয়ে গেছে, এবং এই স্থায়ীভাবে কিডনি অকেজো হওয়ার জন্য যার শরীরে পানি আসছে, তার পায়ে পানি আসে অথবা মুখে পানি আসে, এবং দেখা গেছে যে লাংসেও পানি আসে। তো যাদের এরকম পানি আসে অথবা স্থায়ীভাবে কিডনি অকেজো হয়ে যায়, বিশেষ করে স্টেজ 4 এবং স্টেজ 5 কিডনি ডিজিজের 5টা, স্থায়ীভাবে কিডনি অকেজোর 5টা স্টেজ আছে। তো 1 থেকে 3 স্টেজের ধাপের মধ্যে যারা থাকে তাদেরকে আমরা 2 লিটার 2.5 লিটার পর্যন্ত রেস্ট্রিকশন রাখি। কিন্তু যখনই স্টেজ 4 অথবা স্টেজ 5-এ পৌঁছে যায়, তখন তাদেরকে আমরা শরীরে পানি আসলে পানি অবশ্যই রেস্ট্রিকশন করি, 1 লিটার পর্যন্ত সারাদিন এরকম বলে দিই, বা 800 মিলি সারাদিনে বলে দিই। এবং যাদের পানি রেস্ট্রিকশন আছে, যারা স্টেজ 4 এবং 5-এ আছেন, স্টেজ 4-5কে আমরা রোজা রাখতেই নিষেধ করে দিই। কিডনি রোগীরা রোজা রাখতে পারবে যদি তার স্টেজ 1 থেকে 3-এর মধ্যে থাকে, মানে ইজিএফআর যদি 30-এর উপরে থাকে। ইজিএফআর নর্মাল হচ্ছে 125, যাদের কিডনি খারাপ হয় তার থেকে কমতে থাকে, এবং 30-এর উপর যাদের থাকে তারা রোজা রাখতে পারবে অবস্থা বুঝে। এবং যাদের স্টেজ 4 এবং স্টেজ 5 আছে, তাদের তো এমনি শরীরে পানি আসছে, তারা রোজা রাখতে পারবে না, যাতে ডিহাইড্রেশন তার না হয়, এবং তাদেরকে আমরা রোজা রাখতে নিষেধ করি। ডায়ালাইসিসের রোগীরা রোজা রাখতে পারবে যেদিন তার ডায়ালাইসিস নাই, যে রোজা রাখতে চাচ্ছে, যদি ডায়ালাইসিস ছাড়া দিনগুলিতে চাইলে উনি রোজা রাখতে পারবে। এবং রোজা রাখলে কতগুলো খাওয়ার রেস্ট্রিকশনও আছে, পানির রেস্ট্রিকশন তো আছে, আমি আগেই বলেছি যে পানিটা ইফতার থেকে সেহরি পর্যন্ত পানিটা, ওই হাইড্রেশনটা যাতে ওই সময় মেনটেন হয়। এবং ইউটিআই পেশেন্টের জন্যই রোজা রাখাটা বেশি কঠিন হয়ে যায়, যে তার তো এত ঘন্টা সে পানি ছাড়া থাকার জন্য তার ইউটিআই অ্যাগ্রাভেট করে। আমি যখন বলি যে আপনার যখন ইউটিআই হবে তখন সেই কয়টা দিন আপনি রোজা রেখেন না, 4-5 দিন, তারপরে আবার যখন আমরা ওষুধপত্র দিয়ে যখন ইমপ্রুভ হয়ে যায় তখন রোজা রাখতে পারে। এখন কিডনির রোগীদের যে হাইড্রেশনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে কিডনি যেহেতু কাজ করছে না, সেহেতু কিডনি তো প্রস্রাব বের করতে পারছে না, তাহলে আমি যদি তাকে আরো বেশি পানির লোড দিই তাহলে সেটা ওভারলোড হয়ে যাবে। সেজন্যই আসলে রেস্ট্রিকশনটা মেইনটেইন করা। একটু আমি জানতে চাই যে এখন আমরা কিন্তু দেখি যে ইলেকট্রোলাইটের একটা ব্যবহার, যে বাজারে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের, এবং মানুষও আসলে অনেক সময় দেখা যাচ্ছে সেগুলো অনেক বেশি কনজিউম করছে। আলটিমেটলি এটা আসলে কতটুকু বেনিফিশিয়াল হচ্ছে? ওই যে আমি বললাম, কোন ধরনের ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস বা জুস অথবা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অথবা এনার্জি ড্রিঙ্কস, এগুলি আপনি যত অ্যাভয়েড করতে পারবেন তত আপনার জাঙ্ক ফুড বলি, টিন জাতীয় যে কোনো খাবার, যেমন এখন অনেক বেশি মানুষ মেয়োনেজ খাচ্ছে, মার্জারিন খাচ্ছে, তারপরে হচ্ছে ওই যে স্টেকগুলো, তারপরে সসেজ, এসব যে মানে প্রসেস যত রকমের ফুড আছে, আপনি যত অ্যাভয়েড করতে পারবেন প্রসেসড ফুড, এবং যে জুস বলেন বা যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলি বলেন, ওরা যতই বলুক সেটা আপনি কোনোভাবেই নেবেন না। আপনার যদি ইলেকট্রোলাইটস খেতে ইচ্ছে করে, তাহলে পটাশিয়ামের জন্য আপনি ডাবের পানি খেতে পারেন, সোডিয়ামের জন্য ডাবের পানির কথা আসলেও আবার চলে আসে যে একদিনে হয়তো কেউ 7-8টা ডাব খেয়ে ফেলল, সেক্ষেত্রেও কিন্তু একে আইনি আপনাদের কাছে আসবে। ডাবের পানি খাওয়ার নিয়মই হচ্ছে ডেইলি একটার বেশি ডাবের পানি সে খেতে পারবে না। যদি তার কিডনির সমস্যা থাকে তার জন্য তো ডাবের পানি একদম হারাম।
মানে কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট বা অ্যাকিউট কিডনি ইনজুরি, অস্থায়ীভাবে কিডনি অকেজো পেশেন্ট কিন্তু ডাবের পানি খেতে পারবে না। এবং ফলের মধ্যে সব ধরনের ফলই, সব ফলে পটাশিয়াম, তার জন্য পটাশিয়াম সমৃদ্ধ সব ফল নিষেধ, শুধু আপেল, পেয়ারা, নাশপাতি, আনারস, পাকা পেঁপে, এই 5 ধরনের ফল কিডনি রোগীরা খেতে পারবে। এবং আমি যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের কথা বলছি, আপনি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অবশ্যই অ্যাভয়েড করবেন। আপনার যদি লবণ খেতে ইচ্ছা করে লবণ পানির সাথে গুলায় খাবে, যেমন আমাদের অনেক কিডনি রোগীদের সল্ট লুজিং নেফ্রোপ্যাথি বলি, তার লবণ, শরীর লবণ ধরে রাখতে পারে না এবং কিডনি দিয়ে লবণ বের হয়ে যায়, তাদেরকে তো আমরা লবণের ট্যাবলেট দিয়ে দিই, লবণ পানির সাথে গুলায় খেতে বলি। এবং ডেইলি সে দেখা যাচ্ছে যে সব কিডনি রোগীদের জন্য লবণ নিষেধ, কিন্তু ওনার জন্য হচ্ছে লবণ ওনাকে খেতে হবে। তো সেটা হচ্ছে সল্ট লুজিং নেফ্রোপ্যাথি, কিডনির একটা অসুখ, যেটা ওই যে সিস্টের কথা বললো, যাদের মেডুলারি সিস্টিক বা মেডুলারি স্পঞ্জ কিডনি থাকে অথবা এই যে কিডনি সল্ট লুজিং নেফ্রোপ্যাথি থাকে, তাদের কিন্তু লবণের ঘাটতি শরীরে হয়। আসলে এখানে মানে চিকিৎসক তাকে কিভাবে গাইড করছে, কি পরামর্শগুলো দিচ্ছে, সেগুলো তাকে মেনে চলতে হবে। হ্যাঁ, যখনই আপনার কিডনির সমস্যা হবে, যখনই কিডনির সমস্যা হবে, যে স্ক্রিনিং এর কথা আমরা বলছি, বা যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে, আপনার প্রেশার থেকে থাকে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, সেটা কিন্তু কিডনির প্রধান কারণ, একদম প্রধান কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। সুতরাং আপনাকে একদম শুরু থেকে, আমি বলি জন্ম থেকেই কিডনিটাকে সুরক্ষা করে আমাদেরকে চলতে হবে, এবং ডায়াবেটিস থাকলে তো অবশ্যই সেটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। মানে আমাদের অনুষ্ঠানের সময় শেষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকে পর্বে আলোচনা ছিল এ পর্যন্ত। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।